আসসালামু আলাইকুম। আজ সোমবার 11 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে 45 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, গরমে হাঁসফাঁস অবস্থা প্রবাসী শ্রমিকদের। ওমানের গ্র্যান্ড মুফতির বিশেষ বার্তা, মুসলিম বিশ্বকে এক হয়ে লড়ার আহ্বান। ওমানের বাজারে লাফিয়ে বাড়ছে মাংসের দাম, উৎপাদন বাড়াতে চায় সরকার। রেমিটেন্স যোদ্ধাদের জন্য সুখবর, 2 মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড। যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা, কাতার, কুয়েত, আমিরাতে একযোগে হামলা। নেপালে অবতরণের সময় বিমানে আগুন, অল্পে রক্ষা পেলেন 289 আরোহী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। জুনের আগেই ওমান জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শাহাম অঞ্চলে। এছাড়াও সামাইল ও ফাহুদে তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই রোদে খোলা জায়গায় কাজ করা প্রবাসী কর্মীদের চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দেওয়ায় চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। জুনের আগেই ওমান জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সোমবার ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শাহাম অঞ্চলে, যা 40.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে প্রবাসী শ্রমিক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শাহাম ছাড়াও দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামাইল ও ফাহুদে তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিমা ওয়াতাইনে 43.6 ডিগ্রি, রুস্তাক ও মুশকিনে 43.5 ডিগ্রি, সুর ও বারকায় 43.2 ডিগ্রি, জালানবনি বোহসানে 43.1 ডিগ্রি, আল সোয়াইকে 43.0 ডিগ্রি এবং ওয়াদি আল মাওয়েলে 42.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রবাসী কর্মীসহ স্থানীয় বাসিন্দাদের এই তীব্র রোদে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। গাজা, ইরান ও অন্য যে কোনো মুসলিম ভূখণ্ডে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমগ্র মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। এক বিবৃতিতে ওমানের শীর্ষ এ ধর্মীয় নেতা গাজা ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলার কড়া সমালোচনা করেন। মুসলিম উম্মার ঐক্যের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সমগ্র ইসলামিক জাতি মূলত একটি একক সত্তা। তাই যে কোনো আঘাতের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে মুসলমানদের একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গাজা, ইরান বা অন্য যে কোনো মুসলিম ভূখণ্ডে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমগ্র মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বার্তা দেন। বিবৃতিতে ওমানের শীর্ষ এই ধর্মীয় নেতা গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলার কড়া সমালোচনা করেন। তিনি এই হামলায় নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত ও রহমত কামনা করেন। পাশাপাশি ভয়াবহ এই আগ্রাসনে আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। মুসলিম উম্মার ঐক্যের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে শেখ আহমেদ আল খলিলি বলেন, গাজা, ইরান বা মুসলিম বিশ্বের যে কোনো প্রান্তে আগ্রাসন মোকাবেলায় সকল মুসলমানকে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি স্মরণ করিয়ে দেন, সমগ্র ইসলামিক জাতি মূলত একক সত্তা, তাই যে কোনো আঘাতের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের বাজারে লাফে লাফে বাড়ছে রেডমিট বা লাল মাংসের দাম। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে দেশ উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশি সরকার। ওমানের শুরা কাউন্সিলের এক অধিবেশনে কৃষি ও পানি সম্পদ মন্ত্রী সৌদ বিন হামুদ আল হাবসি জানান, বাজারে মাংসের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে আনতে স্থানীয় উৎপাদন সম্প্রসারণ করা এখন সময়ের দাবি। ওমানের বাজারে রেডমিটের দাম ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে দেশি সরকার। রোববার ওমানের শুরা কাউন্সিলের এক অধিবেশনে কৃষি, মৎস্য সম্পদ ও পানি সম্পদ মন্ত্রী সৌদ বিন হামুদ আল হাবসি এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেডমিটের দামের বৃদ্ধি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে আনতে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার কাজ চলছে। অধিবেশনে আল হাবসি বলেন, বাজারে মাংসের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। এ পরিস্থিতি সামাল দিতে দেশ উৎপাদন সম্প্রসারণ করা এখন সময়ের দাবি। দেশীয় উৎপাদন বৃদ্ধির এই উদ্যোগে ইতিমধ্যে যুক্ত হয়েছে বাশায়ের মিট কোম্পানি। মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাশায়ের মিট কোম্পানির এই অন্তর্ভুক্তিতে কার্যক্রম আরও গতিশীল হবে। সেই সঙ্গে মাংস উৎপাদন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মূলত আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে ওমান সরকারের যে বৃহত্তর কর্মসূচি রয়েছে, লাল মাংসের উৎপাদন বাড়ানোর এই পদক্ষেপ তারই একটি অংশ। দেশের আর্থিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিতে শীঘ্রই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জন্য আগামী 2 মাসের মধ্যেই এই কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা পাওয়া যাবে। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরে আনার দাবি বাস্তবায়নেও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা থাকবে। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জন্য আগামী 2 মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, যারা বেশি রেমিটেন্স পাঠাবেন তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরে আনার দাবি দীর্ঘদিনের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রবাসী বান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে। প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করার বিষয়ে এক প্রশ্ন জবাবে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চান, তবে বিভিন্ন জটিলতা ও প্রতারকতার কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। এ সমস্যার সমাধানে সরকার প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের 3 দেশে ফের একযোগে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আমিরাতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোনকে তারা আকাশে শনাক্ত করে বাধা দিয়েছে। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবি থেকে তাদের জলসময় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই দিনে কুয়েতের সামরিক বাহিনী ভোরে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের 3 দেশে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট
551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি কোস্ট ক্ষেপণাস্ত্র এবং 2265টি ড্রোন মোকাবিলা করেছে। একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে। এছাড়া কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, এসব ড্রোনকে নিয়ম অনুযায়ী মোকাবিলা করা হয়েছে, তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি কুয়েত। নেপালের বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটা এই দুর্ঘটনায় বিমানের চাকায় আগুন ধরে গেলে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বৈমানিক ও ফায়ার সার্ভিস দলের তাৎক্ষণিক তৎপরতায় বিমানে থাকা 278 জন যাত্রী এবং 11 জন কর্মীসহ মোট 289 জন আরোহীকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটি কাঠমান্ডুর রানওয়েতে অবতরণের মুহূর্তেই এই আগুনের সূত্রপাত হয়। বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে ঘটা এই দুর্ঘটনায় চাকায় আগুন ধরে গেলে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈমানিক ও বিমানবন্দরের উদ্ধারকারী দলের তৎপরতায় বিমানে থাকা 278 জন যাত্রী এবং 11 জন কর্মীসহ মোট 289 জন আরোহীকে অক্ষত অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। টার্কিশ এয়ারলাইন্সের টিকে 726 নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করে ভোররাতে কাঠমান্ডু পৌঁছায়। রানওয়েতে অবতরণের মুহূর্তেই বিমানের চাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখা দেওয়া মাত্রই বিমানবন্দরে উপস্থিত দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে বিমানের চাকায় অগ্নিকাণ্ড ঘটল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভৌগোলিক অবস্থানের কারণে নেপালের এই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে পরিচিত। এটি একটি টেবলটপ বিমানবন্দর, যা আশপাশের সমতল ভূমি থেকে উঁচুতে অবস্থিত এবং রানওয়ের এক বা একাধিক দিকে খাড়া ঢাল রয়েছে। এমন রানওয়েতে বিমান ওঠানামা করার ক্ষেত্রে পাইলটের বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। 2010 সাল থেকে এখন পর্যন্ত এই বিমানবন্দরে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে গত বছরের একটি বিমান বিধ্বস্তের ঘটনাও উল্লেখযোগ্য। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে 45 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, গরমে হাঁসফাঁস অবস্থা প্রবাসী শ্রমিকদের। ওমানের গ্র্যান্ড মুফতির বিশেষ বার্তা, মুসলিম বিশ্বকে এক হয়ে লড়ার আহ্বান। ওমানের বাজারে লাফিয়ে বাড়ছে মাংসের দাম, উৎপাদন বাড়াতে চায় সরকার। রেমিটেন্স যোদ্ধাদের জন্য সুখবর, 2 মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড। যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা, কাতার, কুয়েত, আমিরাতে একযোগে হামলা। নেপালে অবতরণের সময় বিমানে আগুন, অল্পে রক্ষা পেলেন 289 আরোহী। এ ছিল প্রবাসী সিটে নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।